রাশিয়ার ক্ষোভের আগুনে জ্বলছে ইউক্রেন। নজিরবিহীন ড্রোন হামলা, সেনাদের তৎপরতা, প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত, সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের সক্রিয় অংশগ্রহণে কুপোকাত ইউক্রেন। খ্যাপাটে ঘোড়ায় পরিণত হওয়া রাশিয়াকে থামানোর কোনো রাস্তা পাচ্ছে না কিয়েভ। তাই পুতিনের দেশ রাশিয়াকে চ্যালেঞ্জ করার জন্য ইউরোপের সেনাবাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিরাজমান উদ্বেগপূর্ণ পরিস্থিতির মাঝে জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইউরোপের নিরাপত্তার জন্য এগিয়ে নাও আসতে পারে। 16 ফেব্রুয়ারি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে জেলেনস্কি বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটা স্পষ্ট করে দিয়েছেন যে ইউরোপ এবং আমেরিকার মধ্যে পুরনো সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এবং ইউরোপ মহাদেশকে এখন এই বিষয়টির সাথে মানিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা শুরু করতে সম্মত হলেও আমাদের বাদ দিয়ে আমাদের পেছনে করা চুক্তি কখনোই মেনে নেবে না ইউক্রেন। গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে শনিবারের এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। বিবৃতিতে ইউক্রেনের বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেওয়া হয়নি, তবে বলা হয়েছে উভয় পক্ষই দুই দেশের মধ্যে সংলাপ পুনঃস্থাপনের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছেন। এর আগে এই সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে প্রায় 3 বছরের যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটে। এছাড়া শনিবার ইউক্রেনে ট্রাম্পের বিশেষ দূত বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। সেই আলোচনায় ইউরোপ অংশ নেবে না, তবে ইউরোপের সাথে পরামর্শ করা হবে। ইউক্রেন এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে এমন মন্তব্য করেছেন কিথ কেলগ। তিনি বলেছেন, আগের আলোচনা ব্যর্থ হয়েছিল কারণ অনেক পক্ষ সেই আলোচনায় জড়িত ছিল। প্রসঙ্গত, 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খিরসন ও জাপোরিজ্জিয়া এই 4টি অঞ্চলের আঞ্চলিক দখল করে নিয়েছে রুশ বাহিনী। এই 4 প্রদেশের রাশিয়ার দখলে যাওয়া অংশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের 1/5, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো হতাহতের সংখ্যা কয়েক লাখ বলে অনুমান করছে। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদলের পর নতুন করে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক ঝালাই করে নেওয়ার প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে সম্প্রতি জানা গেছে, ভারতের কাছে F-35 যুদ্ধবিমান সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 13 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন। এতে বেজায় নাখোশ হয়েছে পাকিস্তান। পাকিস্তান এর প্রতিবাদ জানিয়ে বলেছে, ভারতকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে। নয়াদিল্লিকে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম দিতে ওয়াশিংটনের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার বিবৃতি দেয় ইসলামাবাদ। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, এ ধরনের পদক্ষেপে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা আরও তীব্র হবে, পাশাপাশি দক্ষিণ এশিয়ায় দীর্ঘ মেয়াদে শান্তি ফেরানোর প্রচেষ্টায় তা বাধা হয়ে দাঁড়াবে। দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ অবস্থান ঠিক করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের মুখপাত্র এ বিষয়ে বলেন, এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সামগ্রিক ও বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থাকতে হবে। বাস্তব পরিস্থিতিতে অগ্রাহ্য করে একপক্ষীয় অবস্থান নিলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হবে। ট্রাম্প ভারতের কাছে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রির যে ঘোষণা দিয়েছেন, তা নিয়ে চুক্তি হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদেশ এবং ইসরায়েল ও জাপানের বাইরে ভারত F-35 পাবে। F-35 বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। এই যুদ্ধবিমান শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে
লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি পেলে ভারতের সামরিক সক্ষমতা জোরদার হবে। এদিকে শুক্রবার মুখপাত্র শাফকাত আলী খান মার্কিন ভারত যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের নামে করা মন্তব্যকে একপেশে বিভ্রান্তিকর ও কূটনীতিক শিষ্টাচার পরিপন্থী বলে অভিহিত করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন। তার মন্তব্যের কয়েক ঘণ্টা আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরকালে দেওয়া ওয়াশিংটন নয়াদিল্লি যৌথ বিবৃতিতে 2008 সালে মুম্বাই হামলা ও পাঠানকোটের ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে এবং পাকিস্তানের ভূখণ্ড যেন সীমান্ত পেরিয়ে অন্য দেশে সন্ত্রাসী হামলায় ব্যবহৃত না হয় তা নিশ্চিতে ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। এর প্রতিক্রিয়ায় শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শাফকাত খান বলেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে পাকিস্তান সন্ত্রাসবিরোধী অনেক পদক্ষেপ নিয়েছে, তা সত্ত্বেও যৌথ বিবৃতিতে এমন কথা থাকায় আমরা অবাক। পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টা অব্যাহত রাখতে বিদেশিদের দ্বারা সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব ধরনের সন্ত্রাসবাদজনিত সংকট মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়ার বর্ষিয়ান রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েলকে সমর্থনের তীব্র সমালোচনা করেছেন। সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। গাজার উপর তেল আবিবের গণহত্যামূলক সামরিক অভিযানে পশ্চিমা সমর্থনের বিষয়ে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আবারও মহান হতে চাওয়া আমেরিকা ইসরায়েলিদের গণহত্যায় সহায়তা ও উৎসাহ প্রদান করছে। তাদের ইউরোপীয় মিত্ররাও একই কাজ করছে। এটি সভ্য মানুষের আচরণ নয়, বরং বর্বরদের আচরণ। এর আগে মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে মাহাথির বলেন, আধুনিক সভ্যতার সঙ্গে সম্পৃক্ত সমস্ত নৈতিক মূল্যবোধ উপেক্ষা করে আমরা নিজেদের সভ্য দাবি করতে পারি না। এই পুরো বিষয়টি মানব সভ্যতারই ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি। তার ভাষ্য, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা আর্থিকভাবে এবং অস্ত্র দিয়ে সহায়তা করছে এই দেশগুলো, যারা মানবাধিকার, মানুষের জীবনের পবিত্রতা এবং নিষ্ঠুরতার প্রতি ঘৃণার বড় বড় বুলি আওড়ায়। আমরা দেখি হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, না খেয়ে মারা যাচ্ছে, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখি হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরগুলো বোমা ও রকেট হামলার শিকার হচ্ছে। হ্যাঁ, মানব সভ্যতা ব্যর্থ হয়েছে। গাজায় যেভাবে গণহারে বেসামরিক মানুষ নিহত হয়েছে তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু জাতিসংঘে গাজা সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্র সবসময়ই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। এছাড়া আগে নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন প্রস্তাবনা পেশ করা হয় সেখানে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। এটি স্পষ্টতই ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ওয়াশিংটনের সমর্থনকে তুলে ধরে। তবে গত জানুয়ারি মাসে যখন গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শেষমেশ বাস্তবায়িত হল, তখন এর অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকায় পাওয়া যায় যুক্তরাষ্ট্রকেই। 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর রয়েছে, যা ইসরায়েলের যুদ্ধ বন্ধ রেখেছে। এই যুদ্ধে ইতোমধ্যে 48,200 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। পুরো গাজা এখন রীতিমতো একটি ধ্বংসস্তূপ। গাজার এই অবস্থা করতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে দেশটির সর্বঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। বর্তমান পরিস্থিতি বেশ জটিলও বটে, কেননা যুদ্ধবিরতি শেষ হবার আগে যুদ্ধ শুরু করে দিতে চাচ্ছে ইসরায়েল। এতে আবারও সমর্থকের ভূমিকায় দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। আবার মুখে মুখে ট্রাম্প প্রশাসন এখনও যুদ্ধ বন্ধ রাখার বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে, যার ফলে যুক্তরাষ্ট্রের জটিল সমীকরণ আসলে গাজা যুদ্ধকে কোন দিকে ঠেলে নিয়ে যাবে তা এখনই বলা কঠিন। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গায় একটি বাংলাদেশি বার্জ তলিয়ে যাচ্ছে। 1 মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গের জলসীমায় আবারও একটি বাংলাদেশি জাহাজ ডুবে যাওয়ার তথ্য সামনে এলো। 2500 টন ফ্লাই অ্যাশবাহী উক্ত বাংলাদেশি কার্গো বার্জটি কিং ওয়ান শিপিং লাইন্স নামে একটি বাংলাদেশি শিপিং কোম্পানির মালিকানাধীন। 15 ফেব্রুয়ারি শনিবার সংবাদ মাধ্যম টেলিগ্রাম ইন্ডিয়া জানিয়েছে, এই কার্গো বার্জটিতে থাকা ফ্লাই অ্যাশ ঘোড়ামারা দ্বীপের প্রাকৃতিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সি ওয়ার্ল্ড নামের বার্ডসটি গত বৃহস্পতিবার নদীর পাড়ে ধাক্কা খায়। এরপর এটিতে ফাটল দেখা দেয়। ওই ফাটলটি আরও প্রশস্ত হচ্ছে। এতে করে এটি পুরোপুরি ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। জাহাজটি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই বোঝাই করে বাংলাদেশে ফিরছিল। পথেই আচমকা জাহাজের তলায় বিকট শব্দ হয়। মূলত জাহাজটি বজবজ থেকে মুড়িগঙ্গা হয়ে সমুদ্রে যাওয়ার পথে ঘোড়ামারা দ্বীপের কাছে চড়ে ধাক্কা খায়, যার জেরেই এই দুর্ঘটনা। এরপরেই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এরপর ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি। পরে নদীতে সম্পূর্ণ ডুবে যায় এটি। তবে উদ্ধার করা হয়েছে জাহাজটির 12 জন ক্রুকে। এছাড়া জাহাজের কর্মীদের চিৎকার শুনতে পেয়ে কাছাকাছি থাকা ভারতের জেলেদের নৌকা জাহাজটির কাছে গিয়ে বুঝতে পারে জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দ্রুতই ডুবে যাওয়া জাহাজটির 12 ক্রুকে উদ্ধার করেন তারা। ফোন করে পুরো ঘটনা জানানো হয় স্থানীয় গঙ্গাসাগর থানায়। কিছুক্ষণের মধ্যেই স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে হাজির হয় গঙ্গাসাগর থানার পুলিশ বাহিনী। ওই ক্রুদের রুদ্রনগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন, ফ্লাই অ্যাশ ইতিমধ্যে নদীর পানিতে মেশা শুরু করেছে, যা তীব্র দূষণ সৃষ্টি করছে। জেলেরা আশঙ্কা করছেন এসব ফ্লাই অ্যাশ পানিতে মিশে অসংখ্য মাছ মেরে ফেলবে, যা তাদের জীবনযাত্রাকে ব্যাপক ঝুঁকিতে ফেলবে। ঝুঁকির কথা মাথায় রেখে বিভাগীয় প্রশাসন কলকাতা বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে। এছাড়া ভারতীয় বার্জ অ্যাসোসিয়েশনকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। সুন্দরবনের সাগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা কাছ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছে। যেখানে বার্জটি ডুবে যাচ্ছে সেই জায়গাটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশের যেন আর কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা এখন তারা চালাচ্ছে। বার্জটিতে থাকা 12 বাংলাদেশি নাবিককে উদ্ধার করে একটি সাইক্লোন সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে টেলিগ্রাম ইন্ডিয়া।